লেখিকা সুপ্রিয়া ঘোষের মধ্যবিত্তের সংসার। আর মাত্র দুটো কিটক্যাট আছে, শেষ হয়ে গেলে কিন্তু লক্ষ্মী সোনাদের মতো ভাত খেয়ে ঘুমাতে যেতে হবে, কেমন? আর কোনো কথা শুনবো না কিন্তু। রুম্পা বিছানায় পা গুটিয়ে বসে চকোলেটের খোসাটা ছাড়াতে ছাড়াতে গলার আওয়াজটা যতটা সম্ভব স্বাভাবিক আর কঠোর করার চেষ্টা করলো। যদিও ও ভালো করেই জানে এই শাসনে কোনো কাজ হবে না। 7 বছরের তাতান আর 5 বছরের পিকলু তখন বিছানাটাকে আস্ত একটা কুরুক্ষেত্র বানিয়ে ফেলেছে। বালিশের তুলো প্রায় বেরিয়ে আসার জোগাড়। না, আমি আজ একদম ঘুমোবো না। বাবা বলেছে আজ ফেরার সময় বড় দেখে একটা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আসবে, লাল রঙের, হেডলাইট জ্বলে। তাতার বিছানার ওপর দাঁড়িয়ে লাফাতে লাফাতে নিজের ছোট ছোট হাত দুটো দিয়ে হাওয়ায় গাড়ির স্টিয়ারিং ঘোরানোর অভিনয় করতে লাগলো। পিকলু তখন বিছানার এক কোণে বসে ওর মাথা ভাঙা পুতুলটার চুল টানতে টানতে বলল, আর আমার জন্য ডানাওয়ালা বারবি ডল, বাবা বলেছে আজই এনে দেবে। রুম্পা একটা দীর্ঘশ্বাস চাপল। ঘড়ির কাঁটা তখন রাত 9:30 পেরিয়ে 10টার দিকে ছুটছে। সুদীপের আজ ফিরতে বেশ দেরি হচ্ছে। মাসের শেষ দিক, তার ওপর সেলসের চাকরি। টার্গেট পূরণ না হলে যে ওপরওয়ালার কাছ থেকে কি পরিমাণ কথা শুনতে হয় সেটা সুদীপের মুখ না বললেও রুম্পা ওর চোখ দেখে টের পায়। মাসের এই সময়টায় সংসারে ডায়েরির হিসাব মেলাতে গিয়ে রুম্পার নিজেরও মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। চাল ডাল তেলের দাম আকাশ ছোঁয়া। হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো। আওয়াজ পাওয়া মাত্রই দুই ভাই বোন এক লাফে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় লাগালো, যেন কোনো অলিম্পিকের রেস চলছে। রুম্পা দরজা খুলে দিতেই সুদীপ ভেতরে ঢোকা মাত্রই তাতান ওর প্যান্টের পকেট ধরে হ্যাঁচকা টান দিল। বাবা, গাড়িটা কোথায়? ব্যাগের ভেতরে আছে। সুদীপ কাঁধের ভারী ব্যাগটা একপাশে সোফার ওপর নামিয়ে রাখলো। ওর ফর্সা মুখটা ক্লান্তিতে কালচে মেরে গেছে। চোখের নিচে স্পষ্ট কালির দাগ, কপালে ঘামের সূক্ষ্ম বিন্দু। ও তাতানের দিকে তাকিয়ে জোর করে একটা ম্লান হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। আরে আজ তো দোকানদার কাকু লাল গাড়িটা দিতে পারলো না রে, শেষ হয়ে গেছে। বলল সামনের সপ্তাহে একদম নতুন ডিজাইনের এর চেয়েও বড় লাল গাড়ি আসবে, তখন একদম পাক্কা নিয়ে আসবো, প্রমিস। তাতানের মুখটা মুহূর্তের মধ্যে ছোট হয়ে গেল। ও এক ঝটকায় সুদীপের হাতটা ছেড়ে দিয়ে বলল, তুমি রোজ এই কথা বলো, আগের সপ্তাহেও বললে এই সপ্তাহে দেবে। পিকলুও পাশ থেকে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে আমার পুতুলটাও আসেনি? সব আসবে আমার লক্ষ্মী সোনা দুটো, একটু ধৈর্য ধরো। রুম্পা পরিস্থিতি সামলাতে দ্রুত এগিয়ে এলো। আজ বাবা খুব ক্লান্ত, অনেক দূর থেকে হেঁটে এসেছে। তোমরা যাও তো, হাত মুখ ধুয়ে চটপট ডাইনিং টেবিলে গিয়ে বসো। মা গরম গরম ভাত বেড়ে দিচ্ছে, আজ কিন্তু ডিমের ডালনা হয়েছে। ডিমের ডালনা টোপ দিয়ে বাচ্চাদের কোনো মতে হাত ধুতে পাঠিয়ে দিয়ে রুম্পা সুদীপের দিকে তাকালো। সুদীপ তখন সোফাটায় প্রায় শরীরটা ছেড়ে দিয়েছে। ও গায়ের হালকা নীল রঙের ফর্মাল শার্টের ওপরে দুটো বোতাম আলগা করতে করতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। রুম্পা রান্নাঘর থেকে এক গ্লাস ঠান্ডা জল এনে সুদীপের হাতে দিল। সুদীপ এক নিঃশ্বাসে পুরো জলটা খেয়ে গ্লাসটা সেন্ট্রাল টেবিলের ওপর রাখলো। আজও টার্গেটটা মিট করলো না রুম্পা। সুদীপ দুই হাতের তালুতে মুখটা ঢাকলো। ওর গলাটা কেমন যেন বুঝে আসছিল। ম্যানেজার আজ সবার সামনে মিটিংয়ে যা নয় তাই শোনালো। বলল, এভাবে চললে পরের মাস থেকে ইনসেন্টিভ তো দূরের কথা, বেসিক স্যালারি থেকেও নাকি টাকা কাটা যাবে। আর এই মাসের 30 তারিখের মধ্যে তাতানের স্কুলে নতুন ড্রেস আর জুতোটার টাকা জমা দিতেই হবে। তাতান গাড়ির জন্য এমনভাবে বায়না করলো, সত্যি বলছি রুম্পা, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আমি একটা অপদার্থ বাবা। রুম্পা সুদীপের একদম পাশে এসে বসলো। ও সুদীপের একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে আস্তে আঙুলগুলো বোলাতে লাগলো। তুমি অত ভেঙে পড়ছো কেন বলো তো? বাচ্চারাও রকম বায়না করেই, আবার দুদিন পর ভুলেও যায়। রুম্পা খুব শান্ত স্নিগ্ধ গলায় বলল, আর স্কুলের ড্রেসের টাকাটা নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। আমি সংসার খরচের টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে ওই টাকাটা সরিয়ে রেখেছি, ওটা কালকেই জমা দিয়ে দেব। সুদীপ মাথা তুলে রুম্পার মুখের দিকে তাকালো। এই এক ফালি মুখের দিকে তাকালে সুদীপের সারা দিনের সব অপমান, সব ক্লান্তি যেন এক নিমেষে উবে যায়। সুদীপ রুম্পার হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, তুমি এই খাটুনির সংসারটায় নিজের সব শখ আহ্লাদ একদম বিসর্জন দিয়ে দিলে, তাই না রুম্পা?
বিয়ের আগে কত সাজতে ভালোবাসতে, কত ভালো ভালো শাড়ি পরতে। আজ 4 বছর হয়ে গেল পুজো ছাড়া তোমার জন্য একটা নতুন শাড়ি কিনতে পারি না। একটু ভালো রেস্তোরাঁয় খাওয়া, একটু সিনেমা দেখতে যাওয়া সব বন্ধ। তোমার খুব কষ্ট হয় তাই না বলো? মুখে কিছু প্রকাশ করো না, কিন্তু আমি তো বুঝি। রুম্পা সুদীপের চোখের দিকে তাকিয়ে আলতো করে হাসলো। কিসের কষ্ট সুদীপ? এই তো বেশ হাসি খুশি আছি। চারদিকের এত অভাব, এত ঝামেলার মধ্যেও আমরা 4জন যে একসঙ্গে সুস্থভাবে ডাল ভাত খেয়ে বেঁচে আছি, এটাই তো অনেক মানুষের ভাগ্যে জোটে না। তবে রুম্পা একটু থামলো, মেঝের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। তারপর সুদীপের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, ছেলে মেয়ে দুটো তো দিন দিন বড় হচ্ছে, খরচা যেভাবে বাড়ছে তোমার একার মাইনেতে সত্যি আর টানছে না। আমি ভাবছিলাম তাতানকে স্কুলে দিয়ে এসে দুপুরের দিকে যদি পাড়ার দুটো বাচ্চাকে একটু টিউশনি পড়াই, অথবা ওই অনলাইনে যে বুটিকের শাড়ির কাজগুলো হয়, ঘরে বসে যদি ওরকম কিছু একটা শুরু করা যায়, আমার তো কিছুটা সময় কাটে আর তোমারও একটু আর্থিক সাহায্য হতো। অন্তত বাচ্চাদের ছোটখাটো বায়নাগুলো আমি নিজের উপার্জনে মেটাতে পারতাম। সুদীপ এক মুহূর্ত চুপ করে রইল। সুদীপ রুম্পার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথাটা নাড়ল। আর কত কাজ করবে বলো তো রুম্পা? কাক ভরে উঠে জল ধরা, রান্না করা, ঘর মোছা, তারপর 2 ছেলে মেয়েকে তৈরি করে স্কুলে পাঠানো, আবার দুপুরের মধ্যে ওদের নিয়ে আসা, খাওয়ানো, বিকেলবেলা পড়তে বসানো, সবই তো একা হাতে রোবটের মতো করো। তোমার শরীরটাও তো দেখতে হবে নাকি? এর ওপর আবার টিউশনি বা বুটিকের চাপ নিলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আর তুমি অসুস্থ হলে এই পুরো সংসারটা একদিনে ওলট পালট হয়ে যাবে। না গো, তোমায় আর বাড়তি কিছু করতে হবে না। তুমি শুধু এভাবেই সারা জীবন আমার পাশে থেকো, আমার ভরসা হয়ে। তুমি হাসি মুখে দরজাটা খুলে দিলেই আমার বাইরের সব যুদ্ধ জেতার ক্ষমতা চলে আসে। রুম্পা আর কোনো তর্ক করলো না। ও নিঃশব্দে সুদীপের কাঁধের ওপর নিজের মাথাটা রাখলো। বাইরের বারান্দা দিয়ে তখন রাতে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে। মা, আজ টিফিনে প্লিজ ওই শুকনো রুটি আর আলুর চচ্চড়ি দিও না। শ্রেয়সী রোজ কত সুন্দর চাউমিন আর স্যান্ডউইচ নিয়ে আসে, আর আমি রোজ এক খাবার খাই। সকাল 7:30টার ব্যস্ততার মধ্যে তাতান পিঠের ভারী স্কুল ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে মুখ ফুলিয়ে বসলো। পাশে দাঁড়িয়ে পিকলু তখন নিজের জুতোটার ছেঁড়া ফিতেটা টেনে আরও ছিঁড়ে ফেলার উপক্রম করছে। রুম্পা তখন রান্নাঘরে রুটি সেঁকতে সেঁকতে কপাল থেকে ঘামটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছল। ওর হাত সচল, কিন্তু চোখ দুটো বারবার ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। সুদীপের আজ সকাল 9টায় ক্লায়েন্টের সঙ্গে বড় মিটিং আছে। তার আগে ওকে বাসে চেপে অনেকটা পথ যেতে হবে। তাতান, লক্ষ্মী সোনা আমার, আজ খেয়ে নাও। কাল তোমাকে ডিম পাউরুটি টোস্ট করে দেব, কেমন? রুম্পা চাটু থেকে গরম রুটিটা নামাতে নামাতে গলার স্বর নরম রাখার চেষ্টা করলো। না, আমি খাবই না আজ টিফিন। খিদে পেলেও না। 7 বছরের খুদের এই জেদটা যেন এই এক চিলতে ঘরে পাহাড়ের মতো ভারী হয়ে উঠল। সুদীপ তখন বাথরুম থেকে দাড়ি কেটে বেরোচ্ছিল। তাতানের চিৎকার শুনেও নিজের ঘরে দরজায় দাঁড়িয়ে পড়ল। নিজের সন্তানের একটা সামান্য ভালো টিফিনের আবদার মেটাতে না পারার অক্ষমতা ওকে আবার এক লহমায় ছোট করে দিল। ও রান্নাঘরে দরজায় এসে দাঁড়ালো। রুম্পার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আজ যাওয়ার পথে মোড়ের দোকানটা থেকে একটু চাউমিন কিনে দেব নাকি ওদের? বেশি না, 20 টাকার মতো। রুম্পা সুদীপের দিকে ঘুরে তাকালো। সুদীপের চোখের সেই চেনা অপরাধ বোধটা ও 1 সেকেন্ড ধরে ফেললো। ও সুদীপকে থামিয়ে দিয়ে একটু হেসে বলল, তোমার আর আদিক্ষেতা করতে হবে না। ঘরের তৈরি রুটি সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, ওটাই খাবে। তুমি যাও তো, চটপট তৈরি হয়ে নাও, না হলে বাস মিস করবে। সুদীপ আর কথা না বাড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের মলিন মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। 9টা বাজতে 10 মিনিটে সুদীপ যখন হুড়মুড় করে বাস স্ট্যান্ডে পৌঁছালো, তখন একটা মিনি বাস ছাড়ার তোড়জোড় করছে। বাসে তিল ধারণের জায়গা নেই। দরজায় 4-5 জন মানুষ ঝুলছে। সুদীপ কোনো মতে ব্যাগটা বুকে চেপে ধরে নিজের সর্বশক্তি দিয়ে ভিড় ঠেলে বাসের হ্যান্ডেলটা ধরল। কন্ডাক্টরের, আরে দাদা ভেতরে যান, ভেতরে জায়গা আছে। চিৎকারের মধ্যেও কনুয়ের গুঁতো খেতে খেতে কোনো মতে একটা হাতল ধরে দাঁড়ালো। গরম আর মানুষের গায়ের ঘামের গন্ধে ওর মাথাটা ঝিমঝিম করে উঠল। পকেটে হাত দিয়ে ও মোবাইলটা বের করে দেখল, বসের 3টে মিসড কল অলরেডি চলে এসেছে। একটা চেনা আতঙ্ক ওর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এদিকে দুপুর 1টা নাগাদ বাচ্চাদের স্কুল থেকে নিয়ে ফিরে রুম্পার তখন কোমর ভেঙে আসার জোগাড়।
তাতান আর পিকলু ঘরে ঢুকেই কার্টুন দেখতে বসে গেছে। রুম্পা ওদের জামাকাপড় ছাড়িয়ে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসালো। খাওয়ানোর পর বাচ্চারা যখন একটু ঘুমালো তখন বাড়িতে দুপুর 3টে, সারা বাড়ি নিঝুম। টেবিল ফ্যানটার একটানা আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। রুম্পা বিছানার এক কোণে বসলো। ওর নিজের খাওয়া তখনও বাকি, কিন্তু খিদের চেয়েও একটা অদ্ভুত মানসিক ক্লান্তি ওকে গ্রাস করছিল। ও আলমারি তলা থেকে একটা পুরনো প্লাস্টিকের কৌটো বের করলো। ওটার ভেতরে খুচরো পয়সা আর কিছু কচকচে 100 টাকার নোট। গুনে দেখলো 3800 টাকা। রুম্পা ফোনটা হাতে নিল। ওর এক বান্ধবী মিতালি ইদানিং বাড়িতে বসে অনলাইনে শাড়ির ব্যবসা করছে। রুম্পা অনেকক্ষণ ইতস্তত করার পর মিতালির নম্বরে ডায়াল করলো। হ্যালো মিতালি? হ্যাঁ রে, আমি রুম্পা বলছি। ভালো আছিস? আচ্ছা রে, তুই যে ওই শাড়ির হোলসেলারটার কথা বলছিলি, যারা বাড়িতে বসে রিসেলিংয়ের কাজ দেয়। হ্যাঁ মানে বলছিলাম কি, আমিও যদি একটু চেষ্টা করি। না রে, সুদীপ তো বারণ করছে। ওর খুব আত্মসম্মানে লাগে, কিন্তু সংসারটা তো আমাদের দুজনের, তাই না? ও একা আর কত টানবে? তুই একটু আমায় গাইড করে দিবি? কাউকে জানানোর দরকার নেই। আমি দুপুরবেলা ও অফিসে থাকার সময়টুকুই করব। ফোনের ওপার থেকে মিতালির ইতিবাচক সাড়া পেয়ে রুম্পার বুকের ওপর থেকে যেন একটা মস্ত পাথর নেমে গেল। ও ঠিক করলো সুদীপকে না জানিয়ে ও কাজটা শুরু করবে। অন্তত বাচ্চাদের ছোটোখাটো শখগুলো তো নিজের উপার্জনে মেটাতে পারবে। সুদীপের ওপর থেকে কিছুটা চাপ তো কমবে। রাত তখন 8:30। সুদীপ আজ একটু তাড়াতাড়ি ফিরল, তবে ওর মুখটা আজ অন্য দিনের চেয়েও বেশি থমথমে। ঘরে ঢুকেই ও সোজা ব্যালকনির গ্রিলটা ধরে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। রুম্পা চায়ের কাপটা নিয়ে ব্যালকনিতে এলো। সুদীপের পাশে দাঁড়িয়ে কাপটা বাড়িয়ে দিয়ে বলল, কি হয়েছে সুদীপ? শরীর খারাপ লাগছে? সুদীপ চায়ের কাপটা নিল, কিন্তু চুমুক দিল না। ও বাইরের রাস্তার টিমটিমে ল্যাম্পপোস্টার দিকে তাকিয়ে আলতো গলায় বলল, আজ অফিস থেকে নোটিশ দিয়েছে রুম্পা, আগামী মাস থেকে আমাদের ডিপার্টমেন্টের 3 জনকে ছাঁটাই করা যাবে। যারা টার্গেট পূরণ করতে পারছে না, লিস্টে তাদের নাম সবার আগে। রুম্পার হাতটা চট করে সুদীপের পিঠের ওপর চলে গেল। ও টের পেল সুদীপের শরীরটা কাঁপছে। সুদীপ মাথাটা নিচু করে বলল, আমি যদি চাকরিটা হারাই রুম্পা, এই শহর আমাদের তাড়িয়ে দেবে। বাচ্চাদের স্কুলের মাইনে, এই ঘরের ভাড়া, ওষুধপত্রের খরচ, আমি ভাবতেই পারছি না কি হবে। মাঝে মধ্যে মনে হয় আমি কেন আরও একটু বেশি যোগ্যতা নিয়ে জন্মালাম না, কেন তোমাদের একটা সুরক্ষিত জীবন দিতে পারলাম না। রুম্পা এক মুহূর্তের জন্য শিউরে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। ও সুদীপের মুখোমুখি দাঁড়িয়ে ওর দুটো হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। সুদীপ, আমার দিকে তাকাও। রুম্পা জোর দিয়ে বলল, তুমি কোনো অপদার্থ নও। এই এতগুলো বছর ধরে তুমি একাই আমাদের আগলে রেখেছ। আর চাকরি গেলে জীবন শেষ হয়ে যায় না। আমরা একসঙ্গে লড়াই করব। কাল থেকে আমি মিতালির সঙ্গে কাজ শুরু করছি। আজই কথা হয়ে গেছে। দুজনে মিলে চেষ্টা করলে কি 4টে পেটের ভাত জুটবে না? তুমি একদম ভেঙে পড়ো না, আমি আছি তো তোমার পাশে। সুদীপ রুম্পার চোখের দিকে তাকালো। সেই চোখে মধ্যবিত্তের হার না মানা এক অদ্ভুত জেদ জলজল করছে। সুদীপ রুম্পাকে নিজের বুকের মধ্যে টেনে নিল। বাইরে তখন মেঘ ডাকছে, হয়তো একটু পরে বৃষ্টি, কিন্তু এই ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা দুটো মানুষ জানতো, ঝড় যতই বড় হোক তারা একে অপরের হাত ছাড়বে না। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। সুদীপের বুকের ভেতর মুখ গুজে থাকতে থাকতে রুম্পা টের পাচ্ছিল ওর চওড়া কাঁধটা আস্তে আস্তে শান্ত হচ্ছে। ওই যে একটা কথা আছে না, ঝড়ের আগে চারিদিকটা বড্ড বেশি নিঝুম হয়ে যায়। সুদীপের ভেতরের ঝড়টাও যেন রুম্পার ওই একটা আশ্বাসে এসে থমকে দাঁড়িয়েছে। পরদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হলো, কিন্তু ভেতরের পরিবেশটা ছিল একদম আলাদা। সুদীপ যখন তৈরি হয়ে বেরোচ্ছিল, রুম্পা ওর হাতে টিফিন বক্সটা তুলে দিল। একদম চিন্তা করবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। রুম্পা সুদীপের শার্টের কলারটা ঠিক করতে করতে বলল। সুদীপ মুখে কিছু বলল না, শুধু রুম্পার মাথায় একবার হাত রেখে আলতো করে হাসলো। সেই হাসিতে ছিল এক নতুন লড়াইয়ের শক্তি। সুদীপ অফিসে চলে যাওয়ার পর বাচ্চা দুটোকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে রুম্পা আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। দুপুর 12টা বাজতেই ও মিতালির পাঠানো অনলাইনের কাজের গাইডলাইনগুলো ভালো করে বুঝতে বসলো। স্মার্টফোনটা, যেটাও এতদিন শুধু টুকটাক রান্নার রেসিপি দেখার জন্য ব্যবহার করত, সেটা আজ ওর উপার্জনের হাতিয়ার হয়ে উঠল। ফেসবুকে একটা ছোট পেজ খোলা, পরিচিত বান্ধবীদের গ্রুপে শাড়ির ছবি আর দাম শেয়ার করা,
প্রথম প্রথম একটু হাত কাঁপছিল রুম্পার, কিন্তু তাতান আর পিকলুর হাসি মুখ দুটো মনে পড়তেই ওর আঙুলগুলো স্ক্রিনের ওপর দ্রুত চলতে লাগলো। দেখতে দেখতে 3টে সপ্তাহ কেটে গেল। সুদীপ প্রতিদিন সকালে এক বুক আশঙ্কা নিয়ে অফিসে যায়, আর প্রতিদিন বিকেলে ফিরে এসে রুম্পাকে দেখেও অবাক হয়ে যায়। রুম্পা এখন আর দুপুরের দিকে ঘুমায় না, ঘরের কাজ সামলেও তখন ফোনে কারো সাথে শাড়ির কাপড়ের কোয়ালিটি নিয়ে কথা বলছে, তো কখনো কোনো কাস্টমারের অর্ডারের অ্যাড্রেস ডায়েরিতে নোট করছে। সুদীপ লক্ষ্য করলো এই কদিনে রুম্পার গলার আওয়াজটায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ফিরে এসেছে। মাসের শেষ তারিখ, আজ সুদীপের অফিসে সেই চূড়ান্ত মিটিং, যেদিন ছাঁটাইয়ের লিস্ট ঘোষণা করা হবে। সুদীপ সকাল থেকে টেবিলে বসে ফাইলের পর ফাইল চেক করছিল, ওর কপালে ঘাম। ম্যানেজার যখন একে একে 3টে নাম ডাকলেন, সুদীপ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, লিস্টে ওর নামটা নেই। মিটিং শেষে ম্যানেজার সুদীপকে আলাদা করে ডেকে বললেন, সুদীপ বাবু, গত কয়েকদিনের আপনার পারফরমেন্স গ্রাফটা কিন্তু হঠাৎ করেই বেশ ভালো হয়েছে। আপনার খাটুনিটা আমাদের চোখে পড়েছে। এই ক্রাইসিসের সময় আপনার মতো ডেডিকেটেড লোককে আমাদের দরকার, কাজটা মন দিয়ে করুন। অফিস থেকে বেরোনোর সময় সুদীপের মনে হচ্ছিল ও যেন হাওয়ায় ভাসছে। এত বড় একটা স্বস্তির খবরও কাকে আগে দেবে। বাইকটা স্টার্ট দিয়েও সোজা গেল পাড়ার বড় খেলনার দোকানটায়। পকেট থেকে জমানো টাকাটা বের করে তাতানের জন্য হেডলাইট জ্বলা লাল রিমোট কন্ট্রোল গাড়ি নিল, আর পিকলুর জন্য ডানাওয়ালা বারবি ডলটা কিনে ফেললো। আজ আর নিজেকে অপরাধী মনে হলো না। রাত 8:30টায় সুদীপ যখন বাড়ি ফিরল, তখন ওর 2 হাতে 2টো বড় প্যাকেট। দরজা খুলে তাতান আর পিকলু যখন প্যাকেট দুটো দেখলো, ওদের চিৎকারে যেন ঘরের ছাদ ভেঙে পড়ার জোগাড় হলো। বাবা, তুমি সত্যি এনেছো, তুমি পৃথিবীর সব থেকে ভালো বাবা। তাতান গাড়িটা বুকে জড়িয়ে ধরে ড্রয়িং রুমের মেঝেতেই বসে পড়লো। পিকলুও ডলটাকে নিয়ে বিছানায় নাচতে লাগলো। সুদীপ সোফায় বসে বাচ্চাদের আনন্দ দেখছিল, ওর চোখ দুটো ভিজে আসছিল। রুম্পা রান্নাঘর থেকে এসে সুদীপের পাশে বসলো, ওর মুখে সে চেনা শান্ত হাসি। আজ তোমার চাকরিটা বেঁচে যাওয়ার খবরটা যেমন সত্যি, তেমনই এটাও সত্যি। রুম্পা আঁচলের খুঁট থেকে একটা ছোট খাম বের করে সুদীপের হাতে দিল। সুদীপ খামটা খুলে দেখলো, ভেতরে করকরে কয়েকটা 500 টাকার নোট, মোট 4000 টাকা। এটা কি? সুদীপ অবাক হয়ে তাকালো। আমার প্রথম মাসের উপার্জনের টাকা। রুম্পা সুদীপের হাতটা নিজের 2 হাতের মধ্যে চেপে ধরে বলল, মিতালির রেফারেন্সে এই কদিনে 8টা শাড়ি বিক্রি করেছি। এই টাকাটা দিয়ে তাতারের স্কুলের খরচটা হয়ে যাবে। এবার বলো, তোমার একটু সাহায্য হলো তো? সুদীপ কিছু বলতে পারলো না, ওর গলাটা কান্নায় বুঝে এলো। ও রুম্পার হাতটা নিজের কপালে ছোঁয়ালো। যে পুরুষটা এতদিন ভাবতো একাই এই সংসারের একমাত্র স্তম্ভ, আজও বুঝতে পারলো ওর স্তম্ভটা আসলে দাঁড়িয়ে আছে রুম্পার মতো এক শক্ত ভিতের ওপর। তুমি সত্যি আমার লক্ষ্মী রুম্পা, সুদীপ ফিসফিস করে বলল। আমি ভাবতাম আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, অথচ তুমি নিজের শক্তিতে আমাদের পুরো সংসারটাকে টেনে তুললে। আমরা দুজনে মিলে টেনে তুললাম বলো। রুম্পা সুদীপের কাঁধে মাথা রাখলো। সংসারটা তো রেলগাড়ির মতো সুদীপ, একটা চাকা বসে গেলে অন্য চাকাটাকে তো একটু বেশি জোর দিতেই হয়। এখন থেকে আমরা দুজনেই হাতলটা শক্ত করে ধরে রাখবো। বাইরে তখন বৃষ্টি কমে এসেছে, মেঘ কেটে গিয়ে আকাশে 1-2 তারা দেখা যাচ্ছে। ঘরের ভেতরে তাতানের রিমোট কন্ট্রোল গাড়ির লাল আলোটা মেঝেতে গোল হয়ে ঘুরছে, আর 2 মধ্যবিত্ত মানুষের চোখে জলজল করছে এক সুরক্ষিত নিশ্চিন্ত ভবিষ্যতের আলো। জীবন হয়তো কাল আবার নতুন কোনো পরীক্ষা নেবে, কিন্তু আজ তারা জানে সেই পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য তারা আর কেউ একা নয়। সত্যি সংসার কোনো একা টানার গাড়ি নয়, বরং সুখ দুঃখ ভাগ করে নিয়ে একসঙ্গে চলার এক যৌথ জার্নি। জীবনের কঠিনতম সংকটেও যদি দম্পতি একে অপরের হাত শক্ত করে ধরে রাখে এবং একে অপরের শক্তি হয়ে দাঁড়ায়, তবে যে কোনো ঝড় মোকাবিলা করা সম্ভব। আত্মসম্মান আর পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করেই গড়ে ওঠে মধ্যবিত্ত জীবনের আসল জয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।